আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 457তম দিন ছিল রোববার। যথারীতি এদিনও উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের উপর বেশ কিছু হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হামলায় দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় আল কুদস ব্রিগেডসের সাথে ইসরায়েলি পেট্রোল ফোর্সের উপর অ্যাম্বুশ হামলা হয়েছে। যোদ্ধারা ছোট অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছে সেনাদের ওপর। হামলায় পেট্রোল বহরটিতে থাকা 10 সেনা নিশ্চিতভাবে নিহত অথবা আহত হয়েছে। হামলার মুখে সেনারা পালাতে চেষ্টা করলেও তাদের খুঁজে বের করে দ্বিতীয়বার হামলা করেছে যোদ্ধারা। ফলে তাদের কারো পক্ষে সুস্থ দেহে পালানো সম্ভব হয়নি। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় একটি বাড়িতে অবস্থান নেওয়া একদল সেনার উপর অভিযান চালিয়েছে আল কুদস ব্রিগেডস। ভবনটির ভেতরে থাকা একটি বোমার বিস্ফোরণ হয়। হামলার পরপরই একটি ইসরায়েলি রেস্কিউ হেলিকপ্টার আসতে দেখা গেছে ওই স্থানে। হেলিকপ্টারে হতাহত সেনাদের সরিয়ে নেওয়া হয়। মধ্য গাজার জহুর আল দিক এলাকায় আবু আলী মোস্তফা ব্রিগেডের সাথে মিলে আল কাসেমের যোদ্ধারা যৌথ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপর। তারা সেখানে বেশ কিছু মর্টার হামলা চালায়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন শহীদ ওমর আল কাসেম ব্রিগেডস একই এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছে। উত্তর গাজার জাবালিয়ায় মর্টার হামলা চালিয়েছে আল মুজাহিদিন ব্রিগেড। এদিকে হামাসের রাজনৈতিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবন্দী বিনিময় করতে প্রস্তুত। ইসরায়েলি বাহিনীর তালিকা করা 34 বন্দীকে বিনিময় করতে তারা রাজি আছে। তবে সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, তাদের কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা বন্দী বিনিময় করবে। আর এই শর্তের মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। হামাসের একজন শীর্ষ নেতা রয়টার্সকে বলেছে, আমরা যখন ইসরায়েলের তালিকা করা বন্দীদের মুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছি, ইসরায়েলকেও হামাসের দাবি অনুযায়ী গাজায় হামলা বন্ধ করতে হবে। তিনি বলেন, এসব দাবি পূরণ করা ছাড়া কোনো সমঝোতা হবে না। হামাস বলেছে, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতি এই দুটি শর্ত নিয়ে আরও কোনো আলোচনা হবে না। বন্দী বিনিময় করতে হলে এই দুটি শর্ত মানতে হবে। হামাসের এই নেতা ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তির বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে বলেও জানান। লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে। বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডেইলি মেইলের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায়, তাকে 2 বেডরুমের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা, বর্তমানে যার বাজার মূল্য 7 লাখ পাউন্ড। ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তিনি জোর দিয়ে বলেছেন, ফ্ল্যাটটি তার বাবা মাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ। তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিকিকে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে। শনিবার রাতে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির এমপিরা দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিকি যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে আসা উচিত। লন্ডনের হ্যারো ইস্টের কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপ সিদ্দিকিকে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে। আসলে তিনি কি বলেছিলেন এবং কেন। তিনি যদি তা না করেন, তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান গ্রহণযোগ্য হবে না। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেন, সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য। আবার সেই সদস্য যখন স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী, তখন তা আরও বেশি প্রশ্নবিদ্ধ। আর হান্টিংটনের এমপি বেন ওবেস জেকটি বলেন, টিউলিপ সিদ্দিক সম্পর্কে নতুন এই তথ্য বেশ উদ্বেগজনক। তিনি বলেন, এখন দেখা যাচ্ছে ফ্ল্যাটটি উপহার হিসেবে পাওয়া এবং আগের দাবি অনুযায়ী না কেনার বিষয়ে টিউলিপ সিদ্দিকের কাছে আরও কিছু প্রশ্নের জবাব আছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কুরস্ক সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। মস্কোর উদ্দেশ্যে কিয়েভ বলেছে, রাশিয়ার যা প্রাপ্য সেটি তারা পাচ্ছে। রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান অ্যান্ড্রে ইয়ারমাক এই দাবি করেন। তিনি বলেন, কুরস্ক অঞ্চল শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে। এর আগে ইউক্রেনের হয়ে ভুয়া তথ্য প্রতিরোধ সংস্থার প্রধান অ্যান্ড্রে কোভালেঙ্কো বলেন, কুরস্কের বিভিন্ন স্থানে রুশ সেনাদের উপর আকস্মিক হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। গত বছরের অগস্ট মাসে কুরস্কে হামলা চালিয়ে সেখানকার অনেক
এলাকার নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। এরপর সেখানে উত্তর কোরিয়ার বাহিনীর সহায়তায় পাল্টা হামলা শুরু করেছিলেন রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা শুরু করেছে। সীমান্ত থেকে 15 কিলোমিটার ভেতরে বার্ডিন অঞ্চলে 2টি ট্যাঙ্ক এবং 7টি সাঁজোয়া যান প্রতিরোধ করা হয়েছে। এদিকে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতের আধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় 3 বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যে ড্রোন হামলার ঘটনা ঘটল। বার্তা সংস্থা আনাদোলু বলছে, রাশিয়া শনিবার রাতে ইরান নির্মিত শাহেদ মডেলের 103টি মনুষ্যবিহীন আকাশযান দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো 66টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। সোশ্যাল মিডিয়ায় এক্সে জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি। মাত্র গতরাতে ইউক্রেন 103টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে 8755টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও সিরিয়ার কুর্দি বাহিনীর মাঝে লড়াইয়ে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। গত 2 দিনে দেশটির উত্তরাঞ্চলের সংঘাতে এই যোদ্ধারা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার মানবিজ শহরের আশেপাশের কয়েকটি গ্রামে গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 101 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত গোষ্ঠীর 85 সদস্য ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের 16 সদস্য রয়েছেন। এক বিবৃতিতে এসডিএফ বলেছে, তারা তুরস্কের ভাড়াটে সৈন্যদের তুর্কি ড্রোন ও বিমান ব্যবহার করে চালানো সব হামলা প্রতিহত করেছে। গত 27 নভেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বাধীন অভিযান শুরুর মাত্র 11 দিনের মাথায় 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। বাশারের পতনের পরপরই উত্তর সিরিয়ায় তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো আবারও এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ এবং তাল রিফাত শহরের দখল নেয়। তখন থেকে উত্তর সিরিয়ায় প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। আব্দুল রহমান বলেছেন, তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কায় যাওয়ার আগে কোবান এবং তাবকা শহর দখল নেওয়ার পরিকল্পনা করছে। এসডিএফ সিরিয়ার উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকা এবং পূর্বে দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় ওই অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেয়। পরে কুর্দিরা সেখানে স্বায়ত্তশাসিত প্রশাসন প্রতিষ্ঠা করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। যুক্তরাজ্যে তুষার ঝড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। তুষার ঝড়ের কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই ধরনের ঝড় চলছে যুক্তরাষ্ট্রেও। সেখানে 7টি অঙ্গরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লন্ডনে শনিবার থেকে তুষারপাত এবং তুষারসহ বৃষ্টি হয়। কমতে শুরু করে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্যে দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরও জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে। স্কটল্যান্ডের বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার সকালে বিবিসি জানিয়েছে, বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় চলছে। অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মানুষ কষ্টকর জীবন পার করছে। রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন এয়ারপোর্ট, ম্যানচেস্টার এয়ারপোর্ট, বার্মিংহাম এয়ারপোর্ট, লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দর ইত্যাদি। শুধু উড়োজাহাজ চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সড়ক এবং রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছে। জানা গেছে, ভারী তুষারঝড়ের কারণে এরই মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও ট্রান্সপেনিনি এক্সপ্রেস রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোয় 25 সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা রয়েছে। ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ওয়েলসের অনেক জায়গায় রোববার সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিকাল নাগাদ বিদ্যুৎ সংযোগ আবারও চালু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একই রকমভাবে তুষারঝড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানেও। নিউ জার্সির অনেক এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের উপকূলে অনেক এলাকা তুষারঝড়ে বিপর্যস্ত হয়েছে। মোট 7টি অঙ্গরাষ্ট্রে জরুরি অবস্থা জারির খবর পাওয়া গেছে।